আজ আমাদের মধ্যে অ্যাওয়ার্ড নিতে আসছে মিস্টার জিওন জাংকুক। সবাই ওনার জন্য হাততালি দিন। আপনার কেমন লাগছে এই কলেজ টপার অ্যাওয়ার্ডটা পেয়ে? আমার অনেক 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 ভালো লাগছে। আজকে আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। টুডে আই এম ভেরি হ্যাপি। এই খচ্চর খবিস, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? তোর বাবা আসছে লাঠি নিয়ে, তোর ঘুম সারা জীবনের মতো ঘুচাবে। কারো হাতের থাপ্পড় খেয়ে স্বপ্নের দুনিয়া থেকে বেরিয়ে এলো জাংকুক। বেরোতে তো হতোই, একে তো মা জিনের হাতের থাপ্পড়, আর বাবা কিম নাম জুনের ভয় স্বপ্নের জগৎ থেকে টেনে হিচড়ে নিয়ে এসেছে বাস্তব জগতে। উফ, আম্মু দিলে তো আমার স্বপ্নটাকে ভেঙে। কি সুন্দর অ্যাওয়ার্ডটা নিচ্ছিলাম, তাও নিতে দিলে না। ধুর বাবা, ভালো লাগে না। হ্যাঁ, অ্যাওয়ার্ড তো নিবি, তোর বাবার হাতের জুতো পিটা। সেই কখন নাস্তার টেবিলে গেছে তোর বাবা, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আয়, না হলে আজ আর খাবার জুটবে না। চলো সবার পরিচয় দিই। জাংকুক মিস্টার কিম নাম জুন এবং মিসেস কিম সিওক জিনের একমাত্র ছেলে। এখন সে ভার্সিটিতে পড়ে, কিন্তু বড্ড বেখেয়ালি। কিন্তু নামজুন প্রচন্ড স্ট্রিক্ট। তাদের দুজনকে সামলাতে জিনের নাজেহাল অবস্থা। জাংকুক ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসে। গুড মর্নিং আব্বু। মর্নিং। তা তোমার এতক্ষণে আসার সময় হলো? পুরো 2.5 মিনিট লেট। সরি আব্বু, কাল থেকে আর হবে না। তুমি প্রতিদিন একই কথা বলো, কখনো তো কাজ করে দেখাও। তা তোমার পড়াশোনা শেষ হতে আর কতদিন লাগবে শুনি? আব্বু, এটাই লাস্ট ইয়ার। কতবার করে বললাম আমার বিজনেসটা সামলাতে, তা তো শুনলে না। ভার্সিটি লাইফ শেষ করে উনি এখনো ভার্সিটিতেই পড়ে আছে এক্সট্রা পড়াশোনার জন্য। আব্বু প্লিজ, আবার এইসব নিয়ে কেন পড়লে? বাবাই বাবাই, আমি এসে গেছি। আরে আমার তে মামনিটা এসে পড়েছে দেখছি। এসো এসো, খেতে বসো। বাবাই, আমি তোমার জন্য কি এনেছি জানো? তাই, কি নিয়ে এসেছে আমার মেয়েটা দেখি? তুমি তো নারকেলের পায়েস অনেক পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে এসেছি। ও মা, তাই বুঝি? শুধু বাবাইয়ের জন্য এনেছিস, আমার জন্য আনিসনি? তোমার জন্য আনবো না এটা কোনো কথা মামনি? এনেছি তো তোমার জন্য মিষ্টি জর্দা দেওয়া পান। ওরে আমার পাকা বুড়ি রে, হয়েছে, এখন একটুখানি খেয়ে নে দেখি। আমি পরোটা বানিয়েছি তোর জন্য, সাথে তোর পছন্দের মুরগির ভুনা। উফ, তোমাদের ফ্যামিলি ড্রামা শেষ হলে আমাকে একটু খেতে দেবে, নাকি এভাবেই চলে যাব ভার্সিটিতে? কুকি ভাইয়া, আম্মু তোমার জন্য তো পায়েস পাঠিয়েছে, তুমি রাগ কেন করছো? এই তুই চুপ থাক, তোকে এত কথা বলতে কে বলেছে? বাচ্চা লাগটা। এই কথা বলে জাংকুক বাসা থেকে বের হয়ে যায়। তে হচ্ছে জাংকুকের চাচাতো বোন, সোবিন ও ইউনজুনের একমাত্র মেয়ে। কিন্তু তে আরএম ও জিনেরও খুব আদরের। নিজেদের মেয়ে নেই বলে নিজের মেয়ে মনে করে। সোবিন ও ইউনজুন জাংকুককে অনেক ভালোবাসে, কিন্তু জাংকুক সব সময় থেকে অনেক রাগ দেখায়, কারণ তে ওর বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসিয়েছে। আর তে সব সময় জাংকুকের পিছু পিছু ঘুরঘুর করে। জাংকুক ও তেকে অনেক ভালোবাসে, কিন্তু উপরে উপরে রাগ দেখায়। তেকে বুঝতেই দেয় না ওর প্রতি ওর ভালোবাসাকে, কিন্তু আমাদের তেও কম যায় না। তে বেশ ভালো করেই জানে জাংকুক মিথ্যা মিথ্যা রাগ দেখায় তাকে। বিকেলে ভার্সিটি থেকে এসে জাংকুক শুয়েছিল, মাত্র তার চোখটা লেগেছে। তখনই সে অনুভব করলো কেউ তাকে জড়িয়ে ধরে তার বুকের ওপর শুয়ে আছে।
জাংকুকের ভীষণ অস্থির লাগছে যে তার শরীরের উপর শুয়ে আছে। তার শরীরটা অত্যন্ত নরম আর তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। তার চুলের ঘ্রাণটা তার অনেক পরিচিত। এইটা অবশ্যই একটা মেয়ে। এটা মাথায় আসতেই জাংকুক মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসলো। তুই এখানে কি করছিস? আর এটা কি ছিল? আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার কোমর ভেঙে দিল। এখন আমাকে কে বিয়ে করবে? এই চুপ, কি করছিস? কি এইভাবে চেঁচাচ্ছিস কেন? থাম বলছি। কান্না থামিয়ে ঢং করে বলে, তো কান্না করব না, ব্যথা পেয়েছি অনেক। কোথায় ব্যথা পেয়েছিস দেখি? এই যে কোমরে ব্যথা পেয়েছি, উঠতেই পারছি না, খুব লেগেছে। এইভাবে কি কেউ ধাক্কা দেয়? আর একটু হলে তো মরেই যেতাম। তুই আমার উপর কি করছিলিস? হ্যাঁ, আর এই সময় তুই আমার রুমে কি করছিস? কথাগুলো বলতে বলতে থেকে কোলে উঠিয়ে খাটে বসিয়ে দিল। আমি তো ভেবেছিলাম কোল বালিশ, তাই তো জড়িয়ে ধরেছিলাম। এক থাপ্পড় দিয়ে সব দাগ ফেলে দেব। ফাজিল মেয়ে একটা। জলজান্ত মানুষকে তোর কোল বালিশ মনে হলো? আজকে প্রথমবার, তার জন্য মাফ করে দিলাম। নেক্সট টাইম এমন করবি না। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে চলো তো। কোথায় যাব? তোর সাথে আমি কোথাও যাব না। আচ্ছা, আমি মামনিকে বলে আসি তুমি আমার সাথে যাবে না। আচ্ছা, ঝামেলা তো। এখন আবার আম্মুকে কেন টানছিস? যদি এখন ওকে বলে যাব না, হাঙ্গামা শুরু করবে। ওকে, আমি রেডি হয়ে আসছি, তুই যা। কিন্তু কোথায় যাবি এটা তো বল। শপিং এ যাব। আচ্ছা যা, আমি আসছি। তুই শপিং এ যাবি আর আমার 12টা বাজাবি। আজকে আমি ফকির হয়ে যাব নিশ্চিত। না, এক কাজ করি, আব্বুর কাছে যাই। জাংকুক রেডি হয়ে নামজুনের রুমে গেল। নামজুন বসে বসে ল্যাপটপে কাজ করছিল। আব্বু আসবো? হ্যাঁ এসো। কিছু বলবে? আসলে আব্বু এসেছিল আমার কাছে একটু আগে। তো কি হয়েছে? আব্বু ও আমার কাছে বায়না ধরেছে শপিং এ যাবে, কিন্তু আমার কাছে। বুঝেছি, টাকা লাগবে তো তুমি যাও, আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ও যা চাই তাই কিনে দিও। ঠিক আছে আব্বু। ঠিক আছে। আর শোনো, তুমি যখন থেকে নিয়ে যাচ্ছ তাহলে কার্ড নিয়ে যাও। খবরদার, তোমার ওই ভাঙাচোরা বাইক নিয়ে একদম যাবে না। আব্বু, আমার বাইক মোটেও ভাঙাচোরা না। তুমি তো জানো আমার কার ড্রাইভ করতে ভালো লাগে না। আমি যা বলছি সেটাই করো। জাংকুক আর কিছুই না বলে চলে গেল নামজুনের রুম থেকে, কারণ সে জানে আর কিছু বলে কোনো লাভ হবে না। কারণটা তাদের আদরে দুলালিতে। জাংকুক রেডি হয়ে কারের চাবি নিয়ে নিচ তলায় চলে যায় তেদের ফ্ল্যাটে। ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। কি গো মামনি, দরজা খুলে রেখেছো যে? তে বলল তুই আসবি, ওই জন্য খোলা রেখেছি। তুই বস, থেকে ডেকে আনছি। তারপর তে আর জাংকুক একসাথে শপিং এ যায়। তে শপিং মলে গিয়ে জাংকুককে জ্বালিয়ে মারে। এই দোকান সেই দোকান করতে করতে জাংকুকের নাজেহাল অবস্থা। তারপর তে জাংকুককে ফকির বানিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে। জাংকুক থেকে রুমে দিয়ে আসে। তারপর সে নিজের রুমে যায় আর তার মাকে ডাকে, আম্মু আমাকে 1 কাপ কফি দাও তো, মাথাটা অনেক ব্যথা করছে। জাংকুক ফ্রেশ হয়ে এসে টেবিলের ওপর কফি দেখতে পায়। কফিতে চুমুক দিতে দিতে নিজের ফোনটা খোঁজে। তখনই জাংকুকের রুমে একটা মেয়ে প্রবেশ করে। এদিকে তে যখন ফ্রেশ হয়ে দেখে জাংকুক তার ফোনটা তার রুমে ফেলে রেখে গেছে, তখন সে ফোনটা দিতে ওপরে চলে যায়। মামনি, ও মামনি, কি করছো? রান্না বসিয়েছি মা। তোর শপিং করা হলো? হ্যাঁ। আচ্ছা মামনি, কুকি ভাইয়া কোথায়?
ভাইয়া ওর ফোনটা আমার রুমে রেখে এসেছিল, তাই দিতে এলাম। রুমেই আছে, যা। আর শোন, বিরিয়ানি রান্না করছি, না খেয়ে যাবে না একদম। কে মামনি, তোমার হাতের বিরিয়ানি কি মিস করা যায়? এ কথা বলে তে জাঙ্কুকের রুমে চলে যায়। আর গিয়ে যা দেখলো সেটা দেখার জন্য তে একদম প্রস্তুত ছিল না। এই দৃশ্য দেখার পর তের জ্ঞান হারানোর অবস্থা। জাঙ্কুক একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, এটা দেখে তে একটা চিৎকার দেয়। কুকি ভাইয়া, কি হচ্ছে এসব? তের চিৎকার শুনে দুজন দুই দিকে সরে গেল। তে তুই এখানে কি করছিলে তুমি? আর এই মেয়েটা কে? সে না হয় বলছি, তুই এখানে কি করছিস সেটা তো বল। আমার ফোনটা আমার ঘরেই ফেলে এসেছিলে, সেটাই দিতে এসেছি। তোমরা কথা বলো, আমি আসছি। এ কথা বলে মেয়েটা চলে যায়। এই মেয়েটাকে কেন জড়িয়ে ধরেছিলে? আরে অনেক দিন পর দেখা তো, তাই। আর তার ওপর ও আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, আর এখন ও ধরলে কিছু হয় না, আর আমি ধরেছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে। এ কথা বলে তে চলে যায়। তে আমার কথাটা শোন। যা বাবা, চলে গেল। কি হলো এটা? হঠাৎ ও চটে গেল কেন? পুরো কথাটা তো শুনলই না, উল্টে রেগে চলে গেল। আচ্ছা, তে কি জেলাস? কিন্তু কেন? ধুর বাবা, ভালো লাগে না। জানি না নিচে গিয়ে কি ঝামেলা করবে। যাই, নিচে যাই। তে রান্নাঘরে গিয়ে জিনের পাশে দাঁড়িয়ে বলে, আচ্ছা মামনি, তুমি কুকি ভাইয়ার জন্য কেমন মেয়ে পছন্দ করো? এমন কিছুই না, শুধু মেয়েটা যেন আমার ছেলেটাকে অনেক ভালোবাসে আর আমার মেয়ে হয়ে থাকে, আমার তাতেই হবে। ও আচ্ছা আচ্ছা মামনি, মেয়েটা যদি কোনো কাজ না পারে তাহলে হবে? কাজটা কোনো ব্যাপারের না, আমি শিখিয়ে দেব। কিন্তু তুই হঠাৎ এসব কেন জিজ্ঞাসা করছিস? না মামনি, এমনিতেই। তে অন্য মনস্ক হয়ে টেবিলে হাত রাখে, আর টেবিলে থাকা সবজি কাটা ছুরিতে তের হাত লেগে হাতটা কেটে যায়। আহ, ও মা গো! কি হলো তে দেখি? এ মা, এটা দেখি হাত কেটে রক্ত বের হচ্ছে। কি করছিস বল তো তে? দেখে হাত রাখবি না? কি যে করে না এই মেয়েটা। জাঙ্কুক নিচে এসে দেখে জিন চেঁচামেচি করছে আর তে কান্না করছে। তে কান্না করছে দেখে জাঙ্কুক দৌড়ে তের কাছে যায়। কি হয়েছে? কান্না কেন করছিস? আম্মু, কি হয়েছে বলো তো? আরে দেখ না, ও ভুল করে ছুরিটার উপর হাত রেখেছে আর হাতটা কতখানি কেটে গেছে। এই মেয়ে, এই তুই কি চোখে দেখিস না নাকি? আর কিচেনে কি মহাকাজ করছিলি শুনি? জাঙ্কুক থেকে বকতে বকতে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দেয়। এখানে বস, আমি আসছি। এই বলে সে ফার্স্ট এড বক্স নিয়ে আসে। দেখি হাতটা, ওষুধ লাগিয়ে দিই। ইস, কতখানি কেটে গেছে। ওদের সবাই চেঁচামেচি শুনে আরেমো চলে আসে আর এসে দেখে জিন তে আর জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর জাঙ্কুকের এইসব কাণ্ড দেখে তেও অবাক। তে তো হাঁ করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। কি গো, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন ওদের দিকে? আর চেঁচামেচি শুনলাম, কি হয়েছে বলো তো? জানো নামজুন, আমি আজ অন্য এক কুকিকে দেখছি। কি বলছো কি? অন্য এক কুকি মানে? আমাদের কুকি কোথায়? এটা আবার কোন কুকি? কি হয়েছে ঠিক করে বলবে কি? ধুর, তুমিও না। আসলে তে আমার সঙ্গে ছিল আর টেবিলে থাকা ছুরির ওপর হাত লেগে তের হাত কেটে যায়। কি? তের হাত কেটে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো? চলো তো গিয়ে দেখি আগে কি অবস্থা মেয়েটার। উফ, ভন্দা নামু, এখানে চুপ করে দাঁড়া বলদ বেটা। একটাও কথা কবি না, আগে আমার পুরো কথাটা শোন, কোথাও যাবি না। এসব কি ধরনের ব্যবহার জিনু? জিন রাগী চোখে তাকায়, নামজুন চুপ হয়ে যায়। আচ্ছা বলো, তুমি বলো আগে।
আর চেঁচামেচি শুনে কুকি কিচেনে আসে আর তের হাত কাটা দেখে এতটা প্যানিক হয়ে যায় যে যেন ওর কলিজায় আঘাত লেগেছে। এই প্রথম তের ওপর কুকি এতটা কেয়ার দেখাচ্ছে। ওর চোখে আমি তের জন্য অনেক অনেক ভালোবাসা দেখছি নামু। হয়তো এটা আগেও ছিল, আমরাই খেয়াল করিনি। আমার মনে হয় কুকি তেকে ভালোবাসে। হোয়াট? কি বলছো কি? না না, এটা হতে পারে না। ওদের দূরে রাখতে হবে এখন থেকে, না হলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কেন ওদের দূরে রাখতে হবে? কেন? তে আমার বোমা হলে কি সমস্যা? তুমি কি ওকে ভালোবাসো না? কিসে কম আছে আমার তের? ইনু, তুমি বুঝতে পারছো না। সবিন, ইউনজুন ওরা কি মানবে? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কিন্তু নয়। এক্ষুনি আমরা সবিন ভাই আর ইউনজুনের সাথে কথা বলবো। তুমি চলো আমার সাথে। এরপর নামজিন তের মা বাবার সাথে কথা বলে আর সবটা জানাই। সত্যি ভাইয়া, আমার কোনো আপত্তি নেই। আমার মেয়ে আমার চোখের সামনেই থাকবে। আমি তো অনেক খুশি। এই চুপ থাকো তুমি। কি আমি রাজি করছো? আগে আমার কথা শোনো। ইউনজুনের কথায় সবাই ভয় পেয়ে যায় আর সবাই ভাবে ইউনজুন হয়তো রাজি না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইউনজুন বলে, দেখো জিন ভাবি, আমি কিন্তু কোনো যৌতুক দিতে পারবো না। আর বিয়েটা তের এসএসসি পরীক্ষার পরই হবে, আর এটা ওদের কেউ জানাবে না। ইউনজুনের কথায় সবাই হেসে সম্মতি দেয়। রাতে দুই পরিবার একসাথে খেতে বসেছে। সবার খাওয়া শেষ, কিন্তু তে খাবার নিয়ে বসে আছে। কারণ তার হাত কেটে গেছে, তাই সে খেতে পারছে না। তার ওপর মা হাত কেটেছে বলে বকা দিয়েছে। সে চুপচাপ বসেছিল আর এটা দেখে অনেক কষ্ট পেল যে সবাই খেয়ে যে যার মতো চলে গেছে, কিন্তু তেকে কেউ খাইয়ে দিল না। তাই সে গাল ফুলিয়ে ছাদে চলে যায়। আর কুকি সেটা খেয়াল করে তের পিছু পিছু যায়। তে কাঁদছে। কিরে ফকিরনি, এত রাতে একা একা এখানে কি করছিস? ও, আমি তো ভুলে গিয়েছিলাম যে পেতনিরা রাতের বেলায় একা একা ঘুরে বেড়ায়। আমার ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে প্লিজ। আমাকে বিরক্ত করো না। কি রে তে, তুই কান্না করছিস? এদিকে তাকা। এই বলে জাংকুক থেকে নিজের দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরে। আমি বুঝতে পেরেছি, তোকে বলতে হবে না। চল, আমি তোকে খাইয়ে দিব। নিচে চল। তুমি যাও, আমার খিদে নেই। আমি এখন নিচে যাব না, আমার হাঁটতে মন চাইছে না। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে জাংকুক থেকে কোলে তুলে নিল। এখন চল। কি করছো কি কুকি ভাইয়া? ছাড়ো, কেউ দেখে ফেলবে। একদম চুপ। বেশি লাফালাফি করলে একদম সিঁড়ি থেকে ফেলে দিব। আহা, আসছে, কেউ দেখে ফেলবে। যখন আমার ঘরে গিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকিস, তখন এসব মনে পড়ে না? না। জাংকুকের কথায় তে কিছু বলে না। কেন জানে তের এইসব বেশ ভালোই লাগছে। আজ হঠাৎ তার রাগী খবিস রবিস ভাইয়াটা তার প্রতি এতটা কেয়ার দেখাচ্ছে, এটা বেশ মজার বিষয়। জাংকুক তেকে খাইয়ে দিচ্ছে আর তে ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে নিচ্ছে। তুই থাক, আমি প্লেটটা রেখে আসি। এ কথা বলে জাংকুক রুম থেকে বেরিয়ে যায়। আর এইদিকে দুষ্টু তের মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। জাংকুক তেকে ছাদ থেকে সোজা তার রুমে নিয়ে এসেছিল। তে দুষ্টুমি করে জাংকুকের খাটে শুয়ে পড়ে আর ঘুম আসার অভিনয় করে। জাংকুক রুমে এসে দেখে তে তার বেডে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। হোয়াট দা, এটা কি ধরনের অসভ্যতা? এই ফকিরনি পেতনি, তুই আমার খাটে কি করিস? নাম বলছি। তে, এই তে। কিন্তু এইদিকে তের ওঠার নামই নেই। এই জন্যই মানুষ বলে কাউকে বসতে দিলে শুতেও চাই, তাই কাউকে বসতেও দিও না। আমি কোথায় ওর উপকার করলাম, আর এই দিকে ও আমার বেড দখল করে শুয়ে আছে। ধুর বাবা, ভালো লাগে না।
তিন কুকির রুমে এসে দেখে কুকি সোফায় বসে ফোন টিপছে আর তের 14 গোষ্ঠী উদ্ধার করছে। রে কুকি, কাকে এত কথা শোনাচ্ছিস? আর তে এভাবে শুয়ে আছে কেন? গায়ে একটু চাদরটা জড়িয়ে দিতে পারলি না? ইস, মেয়েটা আমার কিভাবে ঘুমিয়ে আছে দেখতো। শোনো আম্মু, আমি তোমার ন্যাকা মেয়ের সাথে না একদম ন্যাকামো করতে পারবো না। কিভাবে আমার বেডটা দখল করেছে, এখন আমি কোথায় ঘুমাবো? মন চাইছে ধাক্কা মেরে ফেলে দিই নিচে। একদম আমার মেয়ের সাথে এসব করবি না, আজকের মতন অ্যাডজাস্ট করে নে, আর একদম ওকে জ্বালাবি না, অসভ্য ছেলে একটা। এই বলে জিন সেখান থেকে চলে যায়। জাংকুক কোনো উপায় না পেয়ে শুয়ে পড়ে সোফায়। গভীর রাতে জাংকুকের হঠাৎ ঘুম ভেঙে যায়। বুকের ওপর ভারী কিছু অনুভব করে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর বুঝতে পারে এটা আর কিছুই না, তাদের বাড়ির একমাত্র পেতনিটা। উফ, কি মুসিবত! দিনের শান্তি তো কেড়ে নিয়েছে, এখন আমার রাতেরও 12টা বাজাচ্ছে। সাধে কি আর পেতনি বলি? এই তেতে ওঠ, কি করছিস? আমাকে ঘুমাতে দিবি না নাকি? সর বলছি আমার ওপর থেকে, তুই এখানে কি করছিস? কুকি ভাইয়া, আমার খুব ভয় করছে, দেখো না ব্যালকনিতে কি যেন দাঁড়িয়ে আছে, আমার অনেক ভয় করছে। জাংকুক এবার খেয়াল করলো এর পুরো শরীর কাঁপছে আর ঘেমে একাকার। জাংকুক বুঝতে পারে তে সত্যি অনেক ভয় পেয়েছে। সে তেকে নিয়েই উঠে বসলো। তে তো ছাড়ছেই না, জাংকুকের গলা জড়িয়ে কোলে বসে আছে। তেকে নিয়েই জাংকুক ঘরের লাইট জ্বালালো আর ব্যালকনিতে তাকিয়ে দেখে তার শার্ট হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। এটা দেখে জাংকুক তেকে ডাকে, এতে চোখ খোল, দেখ এখানে কেউ নেই, আমার শার্ট শুকাতে দেওয়া। না, আমি চোখ খুলবো না, আমার ভয় করছে। আমি রুমের লাইট জ্বালিয়েছি, তুই একবার চোখ খোল, তারপর ভয় করলে আবার বন্ধ করে দিস। এ শুনে কার কথা, তে ভয়ে চোখ খুললই না আর জাংকুককেও ছাড়লো না। উপায় না পেয়ে তেকে কোলে নিয়ে রুমের লাইট অফ করে খাটে গিয়ে দুজনেই শুয়ে পড়লো। তে তো জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। এর শরীরের গরমে জাংকুকের অবস্থা খারাপ, তাই শার্টটা খুলে শুয়ে পড়লো। সকালে তে ঘুম থেকে উঠে দেখে কুকি তাকে বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে তের মাথায় একটা দুষ্ট বুদ্ধি উকি দিল, যেই ভাবা সেই কাজ। জোরে একটা চিৎকার দিল আর কান্না করতে থাকে। জাংকুক আচমকা চিৎকার শুনে ভয় পেয়ে যায় আর চোখ খুলে দেখে তে তার বুকে মুখ গুজে কান্না করছে। কি রে, চিৎকার দিলি কেন আর কান্না করছিস কেন? তুমি বুঝতে পারছো না কেন কান্না করছি? না বললে বুঝবো কি করে? থাক, এখন আর ইনোসেন্ট সাজতে হবে না। তুমি আমার সাথে কি করেছো কাল রাতে? হ্যাঁ, আমি আবার কি করলাম? কি করেছো জানো না বুঝি? তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো কেন? হ্যাঁ, আর তোমার শার্ট। জাংকুকের মাত্র হুঁশ আসলো তের কথা শুনে আর সাথে সাথে তেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। এখন ধাক্কা দিচ্ছ কেন? যা করার তো করেই নিয়েছো, তুমি এটা করতে পারলে। আজব তো, আমি আবার কি করলাম? তুই এমন কেন করছিস? সকাল সকাল তোর মাথাটা গেছে। তুমি কিছু করনি তাই না? তাহলে তুমি আমাকে এভাবে কেন জড়িয়েছিলে? আর আমার ওড়না কোথায়? তোমার গায়ে শার্ট কোথায়? এইটা তুমি আমার সাথে করতে পারলে আমি এখন বাবাইকে সব বলে দেব। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। অসভ্য মেয়ে একটা, না জেনে না বুঝে এত পাকামো করতে তোকে কে বলেছে? হ্যাঁ, আর আমি কি করেছি? তুই নিজেই খেয়ে আমার খাটে শুয়ে পড়েছিলি, তারপর আবার মাঝরাতে সোফায় আমার ওপর উঠে গিয়েছিলি। এখন ন্যাকামো হচ্ছে। তাহলে তোমার শার্ট কোথায়? আমার ওর একদম চুপ, এত বেশি বুঝিস কেন? হ্যাঁ, তুই কি বলতে চাইছিস বলতো? আমার শার্ট আর তোর ওড়না নেই তো কি হয়েছে? আসলে
আমি ভেবেছিলাম তুমি আমার সাথে। আমি তোর সাথে কি? পুরোটা বল। তুমি আমার সাথে ওই সব করেছো। জাংকুক চরম পর্যায়ে অবাক হয়। হোয়াট দা? তুই এসব কি বুঝিস? হ্যাঁ, এসব কি? বেশি পেকে গেছিস তাই না? এক থাপ্পড় খেলে সব পাকামো ছুটে যাবে। অসভ্য মেয়ে একটা, তুই এক্ষুনি দূর হ আমার চোখের সামনে থেকে। যা বাবা, একটু মজা করতে গিয়ে কতগুলো বকা খেলাম। ধুর বাবা, ভালো লাগে না। তে মনে মনে জাংকুককে বকতে বকতে রুম থেকে বেরিয়ে গেল। জাংকুক সকালের নাস্তা করে রুমে রেডি হচ্ছিল। সামনে 2 দিন পর সুগা আর জিমিনের বিয়ে। তাই সুগা বলেছে জিমিনকে নিয়ে শপিং এ যেতে, তাই জাংকুক রেডি হচ্ছিল আর ব্লুটুথ কানে দিয়ে জিমিনের সাথে কথা বলছিল। তখনই তে রুমে আসে আর জাংকুককে বলে, ভাইয়া কোথায় যাচ্ছ? এর কথা শুনতে পাই না। জাংকুক ফোনে জিমিনকে বলে, শপিং এ যাব, সুন্দর একটা শাড়ি পরে আই। এদিকে তে ভেবেছে জাংকুক তাকে বলেছে এইসব, আর ও নাচতে নাচতে চলে যায় শাড়ি পরতে। রেডি হয়ে চলে আসে ড্রয়িং রুমে। সেখানে আরিম ও জিম ছিল। জাংকুক নিচে নেমে আসতেই তে বলে ওঠে, ভাইয়া আমি একদম রেডি তোমার সাথে শপিং এ যাওয়ার জন্য। রে মা, তুই শপিং এ যাচ্ছিস, আগে বলবি না? এ নে আমার কার্ড, যা ইচ্ছা কিনে নিস। আজ আমার মেয়েটা শাড়ি পরেছে, বেশ লাগছে তো, সাবধানে যাস তোরা। সব দেখে জাংকুক বিরক্ত হলো আর মনে মনে ভাবতে থাকে, উফ, এই অসভ্য মেয়েটাও যাবে আমার সাথে। ও কিভাবে জানলো আমি শপিং এ যাব? ধুর বাবা, ভালো লাগে না। এখন আব্বু আম্মুর সামনে কিছু বলতেও পারবো না। কি হয়েছে কুকি, কি ভাবছো? কিছু না আব্বু, আমরা আসছি। এই বলে তারা দুজনেই চলে যায়। জাংকুক গাড়ি চালাচ্ছিল আর তে হঠাৎ বলে ওঠে, আমাকে কেমন লাগছে বললে না যে ভাইয়া? সুন্দর লাগছে। জাংকুক তের ওপর ভীষণ বিরক্ত, কিন্তু কিছু বলছে না। তোমাকে একটা কথা বলার ছিল, বলে ফেল যা বলবি। আই লাভ ইউ। হোয়াট? তে তুই আবারও শুরু করলি? তোকে আমি আগেও বলেছি এই সব আজে বাজে চিন্তা একদম মাথায় ঢোকাবি না। তুই কি আমার কথা বুঝতে পারিস না? আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। আই রিয়েলি লাভ ইউ। শাট আপ, আই ডোন্ট লাভ ইউ, আন্ডারস্ট্যান্ড? কিন্তু কেন? তোমার মনে কি অন্য কেউ? দেখতে মুড খারাপ করিস না, এসব নিয়ে পরে কথা হবে। আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর তারা শপিং মলে আসে। এসে দেখে জিমিন একটা কালো শাড়ি পরে আছে। সে শপিং মলের বাইরেই দাঁড়িয়ে আছে। জাংকুক গাড়ি পার্কিং করে তেকে নিয়ে জিমিনের কাছে যায়। আর জিমিন জাংকুককে দেখে জড়িয়ে ধরে। আর জিমিনকে দেখে তে তো রেগে আগুন, কিন্তু কিছু বলে না। কি রে কুকি, শপিং এ আসবি ঠিক আছে, কিন্তু শাড়ি পরে আসতে বললি কেন? আর বলার সাথে সাথে ফোনটা রেখে দিলি, আমাকে কিছু বলার সুযোগও দিলি না। আসলে তখন রেডি হচ্ছিলাম তো, তাই অ্যাক্সিডেন্টালি ব্লুটুথটা ডিসকানেক্ট হয়ে গেছিল। এইটা শোনার পর তের আর বুঝতে বাকি রইল না যে সে কি ভুল করেছে। এখন তার অবস্থা ভয়ঙ্কর রকমের খারাপ। তবুও চুপ থাকলো আর জাংকুকের সাথে সাথে গেল। আরে তে, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস, আপনাকেও সুন্দর লাগছে। হ্যাঁ, এই সবই কর, শপিং করতে হবে না, চল ভেতরে। তারপর মলে গিয়ে যে যার মতো শপিং করতে শুরু করে। তে একটা জুয়েলারি শপে যায়। সেখানে একটা ব্রেসলেট পছন্দ করে। সেটা জাংকুককে দেখানোর জন্য খুঁজতে থাকে। হঠাৎ সে যা দেখে তা দেখে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা।
সে দেখে জাংকুক জিমিনকে কিস করছে। এটা দেখে তের মাথায় আগুন ধরে যায়। সাথে সাথে জাংকুককে টেনে নিজের কাছে নিয়ে এসে জিমিনকে একটা থাপ্পড় মারে। তোর সাহস হয় কি করে আমার কুকিকে কিস করার? কুকি শুধুই আমার, ওর ওপর কেউ চোখ তুলে তাকালে তার আমি আর কিছু বলতে পারলো না। জাংকুক তের গালে ঠাস করে এক থাপ্পড় দিয়ে প্রচন্ড রাগ নিয়ে বলে, এই তুই জিমিনের গায়ে হাত তোলা সাহস পেলি কোথায়? কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছিস? অসভ্য মেয়ে একটা, তুই কেন ছ্যাঁচড়ার মতন আমার পেছনে পড়ে আছিস? লজ্জা লাগে না একটা যুবতী মেয়ে হয়ে অন্য একটা ছেলের সাথে ঢলাঢলি করতে? বেহাইয়া মেয়ে একটা। তে আর কিছু শুনতে পারল না, কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। কুকি, মেয়েটাকে এতগুলো কথা কেন শোনালি? ও তোকে কত ভালোবাসে দেখেছিস? ও না হয় ভুল বুঝে এসব করেছে, কিন্তু তুই কি করলি এটা? তোর গায়ে হাত তোলাই আমার মাথা গরম হয়ে গেছিল রে। বুঝেছি, এখন যা ওর কাছে। পিচ্চি মেয়েটা কোথায় গেল? এমনিতেই অনেক কষ্ট পেয়েছে। যাচ্ছি, তুই এখানেই থাক, সুগা আসছে। তে একটা ট্যাক্সি নিয়ে বাসায় আসে। পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে, অনেক কান্না করেছে সে। চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। বাসায় এসে একটু নরমাল হওয়ার চেষ্টা করলো। ড্রয়িং রুমে ঢুকতেই দেখে জিন মাথায় হাত রেখে বসে আছে। জিন থেকে দেখে বলে, কিরে তে, শপিং শেষ? এত তাড়াতাড়ি ফিরলি যে? আর কুকি কোথায়? মামনি, আমার ভালো লাগছে না তাই চলে আসলাম। আর কুকি ভাইয়ার কাজ আছে নাকি? ওখানে গেছে। কিন্তু তোমার কি হয়েছে? এখানে এভাবে বসে আছো কেন? কিছু না, মাথাটা একটু ধরেছে। ও আচ্ছা, দাঁড়াও আমি আসছি। এই বলে তে কিচেনে গিয়ে চা বসিয়ে দিল। তে জানে জিনের মাথা ব্যথা হলে আদা দিয়ে লেবু চা খায়, এজন্য তে জিনের জন্য চা বানাচ্ছে। তে জাংকুকের কথা ভাবছিল আর অন্য মনস্ক হয়ে চুলার বিপরীত দিকে লেবু কাটছিল। এদিকে জাংকুক যখন বাসায় এসে জিনের থেকে শোনে তে কিচেনে গেছে, তখন দৌড়ে সে কিচেনে যায়। জাংকুক ভয় পাচ্ছিল তে যদি উল্টা পাল্টা কিছু করে বসে, ও যা জেদি মেয়ে। জাংকুক কিচেনে এসে যা দেখে তা দেখে সে জোরে একটা চিৎকার দেয়। জাংকুকের চিৎকার শুনে তে পিছন ফিরে পুরো স্ট্যাচু হয়ে যায়, কারণ তের শাড়ির আঁচলে আগুন লেগেছে। জাংকুকের চিৎকার শুনে জিনও চলে আসে। জিন তো কান্নাকাটি শুরু করে দেয়। জাংকুক দৌড়ে তের কাছে গিয়ে বেসিন থেকে পানি নিয়ে শাড়ির আঁচলে দেয়। তে, এই তে, তুই ঠিক আছিস তো? তোর কোথাও লাগেনি তো? কি রে, কথা বল। তে কোনো কথা বলছে না। জাংকুকের ধাক্কা ধাক্কিতে তে অজ্ঞান হয়ে যায় আর জাংকুক ধরে ফেলে। প্রায় আধা ঘন্টা পর তের জ্ঞান ফিরে। তে দেখে জাংকুক তার পাশেই আছে। অবশেষে তোর জ্ঞান ফিরলো, এখন কেমন লাগছে? কি রে, কথা বলছিস না যে? খুব বেশি খারাপ লাগছে? এখানে তুমি কি করছো? আমার ওপর এত দরদ দেখাতে হবে না। আমি দুঃখিত, এখনো মরে যায়নি, কিন্তু চিন্তা করো না, তোমাকে আর বিরক্ত করব না। দোয়া করো আল্লাহ যেন অনেক তাড়াতাড়ি আমার মৃত্যু দেয়, তখন তোমাকে আমার মুখও দেখতে হবে না। এক থাপ্পড়ে সব কটা দাঁত ফেলে দেব। সব সময় বেশি বুঝিস কেন? আমি যা বুঝেছি ঠিক বুঝেছি। আর তুমি এভাবে আমার দিকে ঝুঁকে আছো কেন? নিজের হাতের দিকে তাকা, তাহলে বুঝতে পারবি কেন ঝুঁকে আছি। কি বলছো কি? তারপর তে তার হাতের দিকে তাকায় আর দেখে ও জাংকুকের শার্ট খামচে ধরে আছে। এটা দেখে সে সাথে সাথে জাংকুকের শার্ট ছেড়ে দেয়।
তে যখন অজ্ঞান হয়েছিল তখন সে জাংকুককে শার্ট খামচে ধরেছিল ভয়ে। ওহো সরি, তুমি এখন এখান থেকে যেতে পারো, আমি একটু রেস্ট নিতে চাই। জাংকুক আর কিছুই না বলে চলে যায়। এর মধ্যে কেটে গেছে একটা মাস। তে আর জাংকুকদের বাসায় যায় না, জাংকুকের সাথে কথা বলে না, এমনকি ওর সামনেও আসে না। আর এইদিকে জাংকুকের অবস্থা প্রায় পাগল হয়ে যাওয়ার মতো। আজ তে বাসায় একা আছে, কারণ তের মা আর জাংকুকের মা দুই যা মিলে শপিং এ গেছে। আর নামজুন ও সোবিন অফিসে। জাংকুক ভাবলো তের সাথে কথা বলার এর থেকে ভালো সুযোগ সে পাবে না। যে ভাবা সেই কাজ। জাংকুক তেদের বাসায় চলে যায়। দরজা নক করতেই তে দরজা খোলে। আম্মু বাসায় নেই, তুমি এখন আসতে পারো। এই বলেই তে দরজা বন্ধ করতে যাবে, তখনই জাংকুক ঘরে ঢুকে দরজা আটকে দেয়। এইসব কি হচ্ছে? বললাম তো আব্বু আম্মু বাসায় নেই। আমি জানি কেউ নেই, এই জন্যই এসেছি তোর সাথে কথা বলতে। আমি কিছু শুনতে চাই না, তুমি যেতে পারো। দেখ, আমি জানি তুই রেগে আছিস। জিমিন আমার বেস্ট ফ্রেন্ড, ওর বিয়ে সুগার সাথে। এই জন্যই শপিং এ গিয়েছিলাম সুগার কথায়। আর সেদিন আমি ওকে কিস করিনি, ওর চুল আটকে গিয়েছিল ওর কানের দুলে। তুই পিছন থেকে দেখে ভুল বুঝেছিস। আই এম সরি তে, সেদিন তোকে ওইভাবে বলার জন্য। আই এম রিয়েলি সরি। ওকে, এখন তুমি যেতে পারো। এখনো রেগে থাকবি? বললাম তো সরি। প্লিজ দে, আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা না বললে আমার পাগল পাগল লাগে। তোকে না দেখলে আমার দম বন্ধ লাগে। তে নির্লজ্জ বেহায়া ছেঁচড়া মেয়ের জন্য তোমার এত সরি ফিল করতে হবে না। তুমি যেতে পারো। আমি আর কখনো তোমার পেছন পেছন ছেঁচড়ার মতো ঘুরবো না, কারণ আমি বুঝে গেছি তুমি আমার প্রতি কি অনুভব করো। জোর করে কখনো ভালোবাসা হয় না। সো তুমি এখন যেতে পারো। এই, তুই সব সময় এত বেশি বুঝিস কেন? আমি যা বুঝেছি ঠিক বুঝেছি, তোমাকে কিছু বোঝাতে হবে না। মুন্ডু বুঝিস গাধি। আমার ভালো লাগছে না, তুমি চলে যাও প্লিজ। এ কথা বলে তে পেছন ফিরে তার রুমে যায় আর জাংকুক তের পেছন পেছন যায়। তের হাত টেনে ধরে একদম নিজের কাছে নিয়ে আসে আর শক্ত করে চেপে ধরে। উফ, কি করছো কি? ছাড়ো আমায়। কেউ দেখলে কি ভাববে বলো তো? কে দেখবে? কেউ নেই এখানে। ছাড়ো আমায়, ব্যথা পাচ্ছি। আর কত ব্যথা দিবে বলো তো? আমায় ব্যথা দিয়ে কি খুব বেশি মজা পাও ভাইয়া? এই বলে তে কান্না করে দেয়। আর জাংকুক অবিশ্বাস্য কিছু করে বসে। জাংকুক তে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় আর তে অবাকের চরম পর্যায়ে। বেশ কিছুক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে একটা ঝাঁকুনি দিয়ে বলে, রে কিস ব্যাক করবি না? বলে আবারও তেকে কিস করতে শুরু করে। এবার আর কেউ চুপ করে থাকতে পারে না, কারণ তার অতি আকাঙ্ক্ষিত মানুষটি আজ তাকে স্বীকার করেছে। এই মুহূর্তে তের মা বাবা চলে আসে আর ওদের দুজনকে ওভাবে দেখে ফেলে। এইসব কি হচ্ছে এখানে? ইয়নজুনের চিৎকার শুনে দুজন দুই দিকে সরে যায়। তে ভয়ে কাঁপছে আর জাংকুক লজ্জায় মাথা নিচু করে আছে। জাংকুকও অনেক ভয় পাচ্ছে। এবার কি হবে? এবার কি তাহলে আমি আমার তেকে হারিয়ে ফেলবো? যেই কারণে এতদিন আমি তেকে আমার থেকে দূরে রেখেছি, আজ কি তাহলে সব শেষ? না না, এটা হতে পারে না। আমি তেকে ছাড়া বাঁচবো না। তেদের ড্রয়িং রুমের সোফায় সবাই বসে আছে। জাংকুক ও তে
সামনে দাঁড়িয়ে আছে। এসব কি শুনছি কুকি? আব্বু, তুমি জানো আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সোজাভাবেই বলছি। আমি তেকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি ওকে বিয়ে করতে চাই। তোমরা দেখেছো, আমি বলেছিলাম না ওদের মধ্যে কিছু চলছে? তাই তো দেখছি ভাবি। দেখা দেখে কিছু নেই, কালকেই ওদের বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা শেষ। তাহলে বিয়ের আগেই নাতি নাতনির মুখ না দেখিয়ে দেয়। ঠিক বলেছো, কালকেই ওদের বিয়ে। ইউনজুনের কথায় সবাই হেসে ওঠে, তাই তে ওখান থেকে চলে যায় তার রুমে। পেছন পেছন জাংকুকও যায়। কি রে, চলে আলি যে? তো কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওসব কথা শুনবো? তুই বের হ আমার রুম থেকে, তোকে দেখতে ইচ্ছা করছে না আমার। তুই তো কারি কেন করছো বউ? এখন থেকে তো তোমাকে রোজ আমারই মুখ দেখতে হবে, কারণ কালকে আমাদের বিয়ে। আমার বই গেছে তোকে বিয়ে করতে। আর এই তুই থেকে তুমি হলো কিভাবে? কারণ এখন যে তুমি আমার বউ, তাই এখন আর কোনো তুই তো কারি হবে না। এখন থেকে তুই থেকে তুমি। তুমি আর রাগ করে থেকো না বউ। জাংকুকের কথায় তে জাংকুককে জড়িয়ে ধরে।